শাড়ি মৃধার জুতো জোড়ার ভারী শব্দ যখন করিডোর পার করে ধীরে ধীরে দূর প্রান্তে মিলিয়ে গেল ৩০৪ নম্বর হলরুমে, তখন যেন এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতা বিরাজ করছিল। বাতাসে সেই জমাটবদ্ধ ভারী ভাবটা কাটতে বেশ কিছুটা সময় লাগলো। হলের ইনভেস্টিগেটর শিক্ষকেরা ততক্ষণ কাঠের পুতুলের মতো আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিলেন। এবার তারা বুক ফুঁড়ে একটা লম্বা শ্বাস ফেললেন। শারীমের সেই তীক্ষ্ণ ব্যক্তিত্ব আর ক্ষমতার দাপট হলের সবাইকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়ে গেছে। শিক্ষকদের একজন দ্রুত পায়ে এগিয়ে এসে সালিমের উদ্দেশ্য মোতাবেক অরের পাশে ব্রেঞ্চে বসা ওই মেয়েটির খাতা এবং নকলের চিরকুটটা তুলে নিলেন। মেয়েটি তখন অপরাধবোধ আর কান্নায় ভেঙে পড়েছিল। এই মেয়েটি একটু আগে অরিকে বিপদে ফেলার জন্য নিজের চিরকুটটা অরের খাতা নিচে গুঁজে দিয়েছিল, লিখতে দেওয়া নাম করে। আজ নিজের পাপের ফল সে হাতে নিতে পেল। এজন্য হয়তো বলে, পাপীর চেয়েও যারা পাপ করতে প্ররোচিত করে তাদের শাস্তি ভোগান্তি পোহাতে হয়। একজন শিক্ষক এসে মেয়েটিকে কঠোর ভাষায় তিরস্কার করে খাতা কেড়ে নিলেন এবং হল থেকে সোজা বহিষ্কার করে দিলেন। মিন্দি যখন কাঁদতে কাঁদতে হলম থেকে বের হয়ে আসছিল, অরির মনে তখন তার জন্য করুণা আর খারাপ লাগা কাজ করতে থাকে। তবে ওর হাতে কিছু করাই ছিল না। নিয়তির বিচার এড়ানো যায় না। এদিকে হলের অন্য ছাত্রছাত্রীরা মনে মনে এক ধরনের স্বস্তি পাচ্ছিল বটে, কিন্তু সবার মনের ভেতরে একটা মস্ত বড় খটকা আর বিস্ময় ঘুরপাকাচ্ছিল। সবাই আর চোখে তাকাচ্ছিল মাঝখানে সারি সেরে মেয়েটির দিকে, অর্থাৎ অরির দিকে। পুরো হলের শিক্ষার্থীরা মনে মনে একটাই প্রশ্ন মানন্দিত করছিল, শিক্ষামন্ত্রী কেন এই মেয়েটির খাতা নিচে স্পষ্ট নকলের কাগজ দেখার পরও কিছু বললেন না? শুধু কেড়ে নিলেন না, বরং অত্যন্ত যত্ন সহকারে খাতাটা আবার হেডবোর্ডের ক্লিপে আটকে দিলেন। এমনকি যাওয়ার আগে স্পষ্ট নির্দেশ দিয়ে গেলেন, এই মেয়েটির খাতা একদম পরিষ্কার, ও নিজের মেধাতেই লিখেছে, ওকে কেউ যেন ডিস্টার্ব না করে। এই অলৌকিক ক্ষমতা রহস্যটা কি? এই একটা প্রশ্নেই হলের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। বেঞ্চে বসে থাকা অডির নিজের অবস্থা তখন স্বাভাবিক ছিল না। ও পাথরের মূর্তির মতো মাথা নিচু করে বসেছিল। ওর বুকের ভেতরটা তখন কামারের দোকানের নেইহাতের মতো ধরফর ধরফর করে কাঁপছিল। অরে নিজের ফর্সা দুটো হাত দিয়ে শক্ত করে কাঠের বেঞ্চটার কোণাটা ধরে রেখেছিল। চোখের কোণে জমে থাকা ভয়ে নোনা জলটা তখনও শুকায়নি। মনে মনে ভাবলেও, কি আসলে বেঁচে গেল, নাকি এটা কোনো অলৌকিক স্বপ্ন? কিছুটা সময় পার হওয়ার পর অনেক খুব ধীরে ধীরে ওর মাথাটা উপরে তুলল। চোখের ওপর চশমাটা আলতো করে ঠিক করে নিয়ে নিজের খাতার দিকে তাকালো। খাতাটা ঠিক যেভাবে সেই ক্ষমতাধর পুরুষটি গুছিয়ে রেখে গেছেন, ঠিক সেভাবেই আছে। অরে আর একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর ফর্সা গাল দুটো ভয়ের সেই লালচে আভাটা কমে এখন এক অদ্ভুত লজ্জার রং ধারণ করেছে। মনে মনে ভাবল, লোকটা আমার সঙ্গে এমন করলো কেন? সকালেই তো আমাকে ডিভোর্স দিচ্ছিল। আচ্ছা, আমাকে ডিভোর্স দেওয়ার পর তো লোকটার ঘাড় থেকে একটা উটকো ঝামেলা নেমে গেছে। এখন উনি পুরোপুরি দায়মুক্ত। সেজন্য বোধহয় আমার উপরে এই করুণা দেখিয়েছেন। তবে যাই হোক না কেন, অরির জন্য তার জীবনের এক চরম শিক্ষা হয়ে রইল। অরি এটাকে নিজের জীবনের দ্বিতীয় সুযোগ ভেবে নিল এবং বাবা আর্শের মৃধার সম্মান ও নিজের ডাক্তার হওয়ার স্বপ্ন সব কিছু এক মুহূর্তে ধুলায় মিশে যেতে দিল না। অরি বেশক্ষণ এই চিন্তায় মগ্ন থাকার সুযোগ পেল না। পরীক্ষার আর মাত্র কিছু সময় বাকি। ও নিজেকে শক্ত করলো, নিজের মনকে দিয়ে শান্ত করলো। রিডিং গ্লাসটা নাকের ওপর ভালো করে চেপে ধরে আবার হাতে কলম তুলে নিল। এবার আর কারোর দিকে না তাকিয়ে, কোনো চিরকুটের সাহায্য না নিয়ে, নিজের মগজে এতদিনে জমানো সমস্ত পড়া, সমস্ত মেধা ঢেলে দিল। দ্রুতগতিতে খাতার বাকি প্রশ্ন উত্তরগুলো বানিয়ে বানিয়ে লিখতে শুরু করলো। পরীক্ষার শেষ ঘন্টার বাজার আগেই অত্যন্ত সুন্দরভাবে সব বাকি পরীক্ষাটাই শেষ করলো। অরি নিজের খাতাটা ইনভিজিলেটরের হাতে জমা দিয়ে একটা পরম তৃপ্তির শ্বাস ফেলল। স্যার খাতাটা নেওয়ার সময় অরির দিকে কেমন একটা সমীহ আর সম্মানের দৃষ্টিতে তাকালেন। শারীর মৃধা সে কড়া নির্দেশের পর কলেজের কোনো স্টাফের সাধ্য ছিল না অরির দিকে বাঁকা চোখে তাকায়। অরি হলরুম থেকে বের হলে করিডোরে আসতে দেখলো জেবা তার জন্য অপেক্ষা করছে। জেবা অন্য একটা পরীক্ষার জন্য রুমে বসেছিল, তাই ৩০৪ নম্বর রুমের এই ঐতিহাসিক নাটকের কিছু সে জানতো না। অরিকে দেখেই জেবা চিৎকার করে ছুটে হলো, কি রে অরি, কেমন দিলি পরীক্ষা? শুনলাম আজ তোর এই শিক্ষামন্ত্রী ভাই পরীক্ষার হলে পর্যবেক্ষণ করতে এসেছিল। আমাদের হলে এসেছিল জানিস? আমাদের ২ বেঞ্চ পিছনে বসা একটা মেয়েকে উনি নকল ধরতে দেখে ফেলেছিলেন। মেয়েটাকে ডাইরেক্ট বহিষ্কার করে দেওয়া হয়েছে। হেপি করা রে তোর ভাই। জেবা এক নাগারে কথা বলে যাচ্ছিল। অরি শুধু মৃদু হাসলো। ও জেবাকে হলের ভেতরে সেই রোমাঞ্চকর ঘটনায় কিছুই বলল না। নয়তো দেখা যাবে ওই মেয়ে ওকে নকল করা দায়ে সারাদিন গোচাতে থাকবে। এমনিতে যেবার ননস্টপ বকবকানি শুনতে শুনতে অনেক দিন শুরু হয়, আবার রাত শেষ হয়।
পরীক্ষার বাহানা জেবাই শুধু পুরো 1 মাস মৃতানিবাসেই থাকবে। জেবার মা ছোটবেলাতেই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেই থেকে জেবা তার বাবার কাছে এক হাতে মানুষ হয়েছে। সলিমান শেখ নিজের বিজনেসে প্রায় সমস্ত সময় খুব ব্যস্ত থাকেন। উনি জেবাকে ঠিকমতো সময় দিতে পারে না। সেই জন্য উনি জেবাকে আরশের মিদের বাড়িতে অরের সঙ্গে রেখে আসেন, মেয়ের নিরাপত্তা আর একাকিত্ব দূর করার চিন্তা ভেবে। জেবাকে নিজের সঙ্গে পড়িয়ে অরি যেমন খুশি হয়, ঠিক তেমনই জেবাও খুশিতে ফেটে পড়ে। প্রাণপ্রিয় বান্ধবীর সঙ্গে একসঙ্গে থাকতে পারার যে কী খুশি, সেটা তারাই বোঝে যারা থাকে। ওরা দুজনে গল্প করতে করতে কলেজের মেন গেট পার হয়ে বাইরের রাস্তার দিকে এগিয়ে আসে। পরীক্ষা ভালো হতে জেবার ভীষণ ফুরফুরে মেজাজ ছিল। ও অরিকে বলল, চল দোস্ত, আচ্ছা পরীক্ষা উপলক্ষে তোকে ফুচকা খাওয়াবো। ঠিক আছে চল। অরিও জেবার কথা মতো রাজি হলো। ওরা রাস্তার ধারের একটা ফুচকার দোকানের দিকে এগিয়ে যাবে, ঠিক তখনই কর্কশ মোটর বাইকের হর্নের আওয়াজে ওদের পথ আটকে গেল। একটা ছ্যাঁচড়া ধাঁচের মোটর বাইক নিয়ে এসে ঠিক ওদের সামনে এসে দাঁড়ালো 3টে ছেলে। বাইক চালকের সামনে বসেছিল, তার পরনে চকচকে নোংরা ডিজাইনের শার্ট, গলায় মোটা চেইন আর চুলে অদ্ভুত এক কালার করা। ছেলেটার নাম রাফান, তবে এই এলাকার সবাই তাকে রাফাইন্না বলে ডাকে। রাফান হলো এলাকার একজন মূর্তিমান আতঙ্ক। সে বর্তমান বিরোধী দলের প্রভাবশালী নেতার রাজন খন্দকারের দলের একজন ছোটোখাটো পাতি নেতা বলা চলে। রাজন খন্দকারের ক্ষমতা দাপটে রাফান এলাকার চরম বিটলামি, মারামারি, চাঁদাবাজি আর দলের পাওয়ার দেখিয়ে বেড়ায়। সাধারণ মানুষ তাকে দেখে ভয় পথ ছেড়ে দেয়। রাফান বেশ কিছুক্ষণ ধরে অরির পিছু করেছে। কলেজের সামনে রাস্তার মোড়ে অরিকে দেখলেই সে নানা রকম কুপ্রস্তাব দেয় এবং প্রেম করার জন্য জোর করে। তবে রাফান বিন্দুমাত্র জানত না যে অরি স্বরাষ্ট্রমন্ত্রী আরশের মৃধার ছেলের বউ, কিংবা সে দেশের শিক্ষামন্ত্রী শারীন মৃধার আইনত স্ত্রী। অরি সবসময় খুব সাবধানে চলে, সাধারণ মেয়েদের মতো কলেজে যাতায়াত করে। আবার আরশের মৃধা মেয়ের সুরক্ষার জন্য সবসময় ওনার পার্সোনাল বডিগার্ডদের সাধারণ পোশাক পরিয়ে অরির আশেপাশে ঢুকিয়ে রাখতেন, যাতে অরির সাধারণ জীবনে কোনো ব্যাঘাত না ঘটে। রাফান অরির সৌন্দর্য দেখার পর থেকে ওর জন্য প্রায় পাগল হয়ে গেছে। প্রায় সময় অরিকে দেখা মাত্রই ওর সঙ্গে প্রেমের জন্য কুপ্রস্তাব পাঠায়, তবে অরি সেসবে পাত্তা দেয়নি। বরাবরই অরি পড়াশোনা আর স্বপ্ন পূরণের পিছনে ছুটেছে। এসব প্রেম ভালোবাসা ওর জন্য নয়, তা অরি মনে প্রাণে বিশ্বাস করে। আজকে অরিকে দেখে রাফানের ভাবভঙ্গি আরও বেশি নোংরা হয়ে উঠল। সে বাইক থেকে নেমে অরির একদম মুখোমুখি এসে দাঁড়ালো। ওর চোখ দুটোতে ছিল এক ধরনের ল্যাম্পড চাহনি। সে নিজের চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বলল, উফ সুন্দরী, কেমন পরীক্ষা হলো? এত ভাবমানো কেন বলো তো? কতদিন ধরে পিছু নিয়েছি, একটা বার করে ভালো করে কথা বলো না। আজকে তো পরীক্ষা শেষ, চলো বাইকে ওঠো, একটু ঘুরে আসি। রাফান ভাইয়ের সঙ্গে প্রেম করলে এই এলাকার রানী হয়ে থাকবা, কেউ তোমার দিকে চোখ তুলে তাকানো সাহস পাবে না। রাফানের নোংরা কথাবার্তা আর সস্তা ভাব দেখে জেবা ভয়ে অরির হাতটা শক্ত করে চেপে ধরল। রাফানকে দেখে অরির ভেতরে রাগ চড়চড় করে মাথায় উঠছিল। সে এত সকাল থেকে মনের ওপর দিয়ে বড় বড় ঝড় বয়ে যাচ্ছে, তার উপরে বখাটে ছেলে এরকম নোংরা আচরণ দিনকে দিন ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিল। অরি রাফানের দিকে ঘৃণ দৃষ্টিতে তাকিয়ে বলল, রাস্তা ছাড়েন বলছি, নিজের সীমার মধ্যে থাকেন, ভদ্রভাবে বলছি, আমাদের পথ থেকে সরে দাঁড়ান। রাফান অরির এই ধমক শুনে হো হো করে হেসে উঠল। ওর পেছনের 2 চামচা দাঁত বের করে হাসতে লাগলো। রাফান আরও এক ধাপ এগিয়ে এসে অরির জামার হাতের কোণটা ধরার জন্য হাত বাড়িয়ে বলল, আরে বাহ, সুন্দরের তো রাগও আছে, এই রাগটাই তো আমার ভালো লাগে। রাফানের হাতটা অরির জামা স্পষ্ট করার আগেই পুরো স্তব্ধ করে দিয়ে একটা চটাস করে শব্দ হলো। অরি নিজের সমস্ত শক্তি দিয়ে রাফানের গালে একটা মস্ত বড় থাপ্পড় কষিয়ে দিল। থাপ্পড়ের চোটে রাফানের মুখটা একেবারে ঘুরে গেল এবং ঠোঁটের কোণে ফেটে সামান্য রক্ত বেরিয়ে এলো। রাফানের চামচারা এবং আশেপাশে সাধারণ মানুষও এই দৃশ্য দেখে চোখ বড়বড় করে ফেলল। এই এলাকায় রাফানকে থাপ্পড় মারার দুঃসাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি। রাফান নিজের গালের দিকে হাত দিয়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখের মণিতে এখন অপমান আর তীব্র হিংস্রতা ফুটে উঠেছে। সে রাগে চিৎকার করে উঠল, কি, তোর এত বড় সাহস? তুই রাফান তাহমিদকে থাপ্পড় মারলি? আজ তোকে আমি। রাফান অরের দিকে হাত তুলতে যাবে, ঠিক তখনই যেন আকাশ থেকে বজ্রপাত হলো। রাস্তার পাশ থেকে সাধারণ পোশাকে থাকা 4-5 জন বিশাল দেহের সুঠাম পুরুষ চিতাবাঘের মতো ছুটে এলো। ওরা আর কেউ নাই, আরশের মৃধার স্পেশাল বডিগার্ড ফোর্স, যারা এতক্ষণ অরের সুরক্ষার আড়ালে দাঁড়িয়েছিল।
গার্ডদের লিডার এসে এক ঝটকায় রাফানের হাতা তোলা ধরে ফেলল এবং মট করে একটা শব্দ হয়, ওর হাতটা ঘুরিয়ে দিল। রাফান ব্যথায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। বাকি গার্ডরা রাফানের 2 চামচাকে ধরে লাথি আর কিলঘুষি মারতে মারতে রাস্তায় ধুলোয় মিশিয়ে দিল। গার্ডদের মারের তীব্রতা দেখে রাফানের দলের লোকজন অহংকার আর 1 সেকেন্ডও ধুলে মিশে গেল। তারা মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। গার্ডদের লিডার অরির সামনে এসে অত্যন্ত বিনয়ভাবে মাথা নিচু করে বলল, ম্যাম, আপনি ঠিক আছেন তো? আমাদের আসতে কয়েক সেকেন্ড দেরি হওয়ার জন্য দুঃখিত। অরি নিজেকে সামনে নিয়ে বলল, আমি ঠিক আছি। এই মস্তানগুলোকে এখনই লোকাল পুলিশের হাতে তুলে দিন, এদের যেন উপযুক্ত শাস্তি হয়। গার্ডরা তৎক্ষণাৎ লোকাল থানার ওসিকে ফোন করলো। স্বরাষ্ট্রমন্ত্রীর পার্সোনাল ফোর্সের ফোন পেয়ে ওসি সাহেব নিজেই চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। 5 মিনিটের মধ্যে পুরো 2টি ভ্যান এসে বাঁচতে বাঁচতে হাজির হয়েছে কলেজের সামনে। পুলিশ এসে রাফান এবং তার চামচাদের কুকুরের মতো টেনে হিঁচড়ে ভ্যানে তুলল। রাফান তখনও ভ্যানের ভেতর থেকে অরের দিকে রাগাত চোখে তাকিয়ে রয়েছে, চিৎকার করে হুমকি দিচ্ছিল, তোর এত বড় সাহস মাগি, তুই জানিস না তুই কার গায়ে হাত তুলেছিস? তুই নিজেও জানিস না তুই কার গায়ে হাত তুলেছিস? আমাদের লিডার হলো রাজন খন্দকারের ছেলে, আফিম খন্দকার। এই শহরের রাজা সে। তোকে আর তোর এই গার্ডদেরকে জ্যান্ত পুঁতে ফেলবে, দেখে নিস তুই। পুলিশের ভ্যানটি রাফানদের নিয়ে থানার দিকে রওনা হয়ে গেল। অরি জেবাকে শান্ত করলো, কারণ জেবা তখনও ভয় কাঁপছিল। অরি জেবাকে নিয়ে গার্ডদের গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এদিকে রাফানদের থানায় নিয়ে লকআপে পুরে রাখার খবরটা পুরো খন্দকারের দলের প্রধান কার্যালয়ে পৌঁছে গেল। রাজন খন্দকারের একমাত্র ছেলে আফিম খন্দকার তখন ওর বিলাসবহুল এয়ার কন্ডিশন রুমে বন্ধুদের নিয়ে মদ্যপান আর আড্ডায় মত্ত ছিল। আফিম হলো এই শহরের এক কুখ্যাত নোংরা চরিত্রের ছেলে। বাবার অঢেল টাকা আর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার সে শহরে যা ইচ্ছে করে বেড়ায়। বিশেষ করে মেয়েদের প্রতি ওর এক চরম লোভ লালসা রয়েছে। মেয়েদের শারীরিক ভোগ করাটাই ওর প্রধান নেশা। এই পর্যন্ত ওর নামে প্রায় 25টার মতো ধর্ষণের ফাইল কেস থানায় জমা পড়েছে। কিন্তু প্রতিবারই ওর বাবা রাজন খন্দকার কোটি কোটি টাকা খরচ করে আর ক্ষমতার জোর দেখিয়ে ওকে থানার থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে। আইনের হাত ওর ওপর কখনোই পৌঁছতে পারেনি। রাফানের এই চামচা কোনো মতে আফিমের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জারিককে ফোন করে জানালো, ভাই, আরফান ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। কলেজের সামনে একটা মেয়ের সঙ্গে ঝামেলা করেছিল। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়ের সঙ্গে কথা বলে দিচ্ছি কিছু করা যায় কিনা। জারিফ এরপর ফোনটা কেটে দিল। আফিমকে এসে ব্যাপারটা জানায়। আফিম যখনই এই খবরটা শুনলো সে চরম বিরক্ত হলো। ও নিজের মদের গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে বলল, কি, রাফাইনকে পুলিশ লকআপে ভরার সাহস পায় কোথায়? ওই কার্দভাই চলে গেছে, এসি কি ভুলে গেছে আমাদের কথা? আফিম তৎক্ষণাৎ ওর বিশাল গাড়ির বহন আর একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে সোজা থানার উদ্দেশ্যে হাজির হলো। থানায় আফিমকে ঢুকতে দেখি ওসির কপাল দিয়ে ঘাম ছুটতে লাগলো। আফিম ওসি টেবিলের ওপর ধপ করে হাত মেরে বলল, ওসি সাহেব, রাফানকে এখনই ছাড়ুন। কার ইশারায় ওকে ধরেছেন? ওসি সাহেব ভয় তোতলামি করতে করতে বলল, আফিম ভাই, আমি তো কিছু করতে পারবো না। ওপরের করার নির্দেশ আছে। ওনাকে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর পার্সোনাল গার্ডরা ধরে আমাদের হাতে তুলে দিয়েছে। মামলা খুব কড়া। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম শুনে আফির মনে মনে একটু দমে গেল। বাইরে ওর অহংকার কমলো না। সে বাবার নাম ব্যবহার করে ওর এসির পকেটে মস্ত বড় একটা টাকার বান্ডিল গুছিয়ে দিয়ে জোরপূর্বক রাফান আর ওর চারচারকে লকআপ থেকে ছাড়িয়ে নিজের গাড়িতে তুলল। থানা থেকে বের হয়ে আফিম জিপ গাড়ির পেছনের সিটে বসলো। রাফানের ঠিক তাকিয়ে কড়া জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে রাফাইনা? স্বরাষ্ট্রমন্ত্রী লোক, ওদের এইভাবে মারলো কেন? তুই কি আরশের মৃধার কোনো লোকের ওপর হাত দিয়েছিলিস? রাফান যখনও যন্ত্রণায় কাতরাচ্ছিল আর ওর গালের অরির থাপ্পড়ের দাগটা স্পষ্ট হয়েছিল। সে অত্যন্ত ক্ষোভ আর রাগ নিয়ে বলল, না ভাই, আরশের মৃধার কোনো লোকের ওপর না। কলেজের সামনে একটা মেয়ের সঙ্গে একটু জাস্ট কথা বলতে গিয়েছিলাম। মেয়েটা দেখতে ভাই মারাত্মক সুন্দর। এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। যেন কোনো মানুষ না, আজ তো একটা হুড়পড়ি। কিন্তু শালির যা তেজ, ও সবার সামনে আমাকে একটা থাপ্পড় মেরে দিল। মেয়েটা থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে চারপাশ থেকে ওই গার্ডগুলো এসে আমাকে কুত্তার মতো মারলো। আমরা তো বুঝে উঠতে পারছি না ওই সামান্য মেয়েটার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর গার্ডরা কিভাবে আসলো। রাফানের কথা শুনে আফিমের চোখের মণিতে এক অদ্ভুত কুৎসিত মনোভাব ফুটে উঠল। একটা সাধারণ মেয়ে, তার আবার তেজ কিসের রে?
সে আফিম খন্দকারের ডান হাত রাফফানকে থাপ্পড় মারে। আফিন মেয়েটার মারাত্মক সৌন্দর্যের বর্ণনা শোনার পর ওর ভেতরে সেই নোংরা রাক্ষসটা এক মুহূর্তে জেগে উঠল। ওর মাথায় এক চরম কুচিন্তা এবং তীব্র লালসা ভর করল। ও নিজের ঠোঁটটা জিভ দিয়ে চাটতে চাটতে বলল, একটা সাধারণ মেয়ের এত বড় সাহস! ওর অহংকার আমি আফিম খন্দকার সামান্য এক হাতে তুড়ি মেরে ভেঙে ফেলবো। আরশের মৃতের গাদ্রা হয়তো এমনিতেও এই এলাকার ডিউটিতে ছিল। এই মেয়েটাকে আমার চাই। ওর শরীরে সব তেজ আমি এক রাতে ধুলোয় মিশিয়ে দেব। আফিম রাফাইনের দিকে তাকিয়ে অত্যন্ত নোংরা একটা হাসি দিয়ে বলল, মেয়েটার নাম আর ঠিকানা বের কর রাফান। ওর এই তেজি রূপটা আমার খুব পছন্দ হয়েছে। 25টা ফাইল তো অলরেডি ক্লোজড। 26 নম্বর ফাইলটা এর মেয়ের নামেই খোলা যাক। রাফান আফিনের কথা শুনে আনন্দিত হলো। ওর ভেতরের এতক্ষণ যাবৎ মেয়েটার জন্য পুষে রাখা রাগ পৈশাচিক রূপ নিল। আফিম তার সবচেয়ে বেশিক্ষণ থাকলো না, নিজের কালো জিপটা টেনে নিয়ে বের হয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। খন্দকার ভিলার বিশাল ড্রয়িং রুম, সোফায় হেলান দিয়ে বসে খাবারের কাগজ গোলাচ্ছিলেন রতন খন্দকার। পাশে পাখা রেবিলের ধোঁয়ার সাথে কফির একটা কাপ। এটা ওনার নিত্যদিনের স্বভাব। সকালে চায়ের চুমুক দিয়ে দিন শুরু করলো। বিষণ্ণ বিকালে 1 কাপ কড়া কফি ওনার চাই। ছিমছাম গঠনের হালকা পাতলা একখানা গঠন তার। মাথার চুলে অনেক আগেই রূপালি পাক ধরেছে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর পায়জামা, যা ওনার অবয়বকে এখন একটা মার্জিত নেতার ভাব ধরে রেখেছে। ছাত্র জীবনে তিনি ছিলেন এক তুখোড় দূরদর্শী রাজনীতিবিদ। বাবা মায়ের অমতে পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সময়ের সাথে সাথে সাধারণ মানুষের কাছেও সারা মিলেছিল উপচে পড়া। এরপর 2বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে রাজনীতির পরিচ্ছদটা আকাশটা মেঘলা হতে শুরু করলো যেদিন থেকে আরশের মৃধা ওনার আসনে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়ালেন। শিক্ষা, যোগ্যতা, সততা, দায়িত্ব পালনের অন্যান্য দক্ষতা আরশের মৃধা সব দিক থেকে রাজন খন্দকারের চেয়ে এগিয়ে ছিল। ফলে জনতা রাজন খন্দকারকে নয়, আরশের মৃধাকে বেছে নিল। এই পরাজয় নিয়ে রাজন খন্দকারের মনে কোনো ক্ষোভ বা আফসোস ছিল না। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন, রাজনীতি জোর খাটানোর জায়গা না, ভালোবাসার বিশ্বাস দিয়ে মানুষের মন জয় করার জায়গা। জনগণ যার কাছ থেকে ভরসা নিরাপত্তা পাবে তার দিকে ছুটবে। আরশের মৃধাকে তিনি মনে মনে এই দায়িত্বটার জন্য যোগ্য ব্যক্তি বলেই গণ্য করেন। রাজনীতি তিনি একেবারেই ছেড়ে দেননি। প্রতিবারই নির্বাচনে দাঁড়ান, কিন্তু বিজয়ের মালাটা প্রতিবারই আরশের মৃধার গলায় ওঠে। এটা ভেবে মাঝে মাঝে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে ওনার বুক ছিঁড়ে। গত জনগণের আস্থা আজ ওনার উপরে কতটা কমে গেছে। অবশ্য এলাকার ছোট বড় সবাই এখনও ওনাকে ভীষণ শ্রদ্ধা করেন, সম্মান করেন। এটুকু যে ওনার প্রাপ্তি। মানুষের ভালোবাসাটুকু পেলেই দীর্ঘশ্বাসটা ক্ষণিকের জন্য হলেও বাতাসে মিলিয়ে যায়। কিন্তু রাজনৈতিক ময়দানে শান্ত থাকলেও জীবনের ঘরোয়া জীবনে রাজন খন্দকার বিন্দুমাত্র শান্তি নেই। নিজের একমাত্র ছেলেকে নিয়ে অন্যার যন্ত্রণা শেষ নেই। ছেলের ক্ষমতার দাপট দেখিয়ে মারধর করে পুরো এলাকার সন্ত্রাসী রাজত্ব কামিয়ে রেখেছে। ছড়িয়ে পড়েছে শহরের সমস্ত নোংরা আর অপরাধমূলক কর্মকাণ্ডে। আজ এই পড়ন্ত বয়সে এসে রাজন খন্দকার নিজের ভুলটা বুঝতে পারছেন। মা মরা ছেলেটাকে ছোটবেলা থেকেই বড্ড অবহেলা করেছেন তিনি। রাজনীতি ক্ষমতার বাবার রেখে যাওয়া ব্যবসার আড়ালে তিনি ভুলে গিয়েছিল যে ওনার একটা সন্তান আছে। কাজে লোকেদের কাছে অবহেলা আর অনাদরে বড় হয়েছে আফিম। আর নিজের অপরাধ বোধ ঢাকতে রাজন খন্দকারও ছেলের যে কোনো আবদার, যে কোনো চাওয়া চোখ বন্ধ করে পূরণ করেছেন। কিন্তু কে জানতো, অন্ধ ভালোবাসার এই আশকারা পেয়ে ছেলেটা দিনে দিনে একটা বেয়াদব, চরিত্রহীন আর কুৎখাত বখাটেতে পরিণত হবে। থানার ক্রিমিনাল লিস্টে নিজের নাম ছেলের নামে উজ্জ্বল করলে দেখলে আজ বুকটা ভীষণ ভারী হয়ে যায় তার। অপমানে লজ্জায় কুঁকড়ে যায় তার। নিজের জীবনে এই ব্যর্থতায় খাতিরে যখন ওনার মাথায় ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখন ওনার ভাবনা ছেদ পড়ল। ড্রয়িং রুমের সুবাস হঠাৎ বদলে গিয়ে পারফিউমের তীব্র গন্ধ বেরিয়ে এলো। ওনার পাশে এসে বসলো এক অতীব আকর্ষণ উগ্র সুন্দর রমণী। পরনে তার ঝিলমিলে পাতলা সিল্কের জর্জের শাড়ি, যা নারীর শরীরের অনাবৃত অংশগুলোকে অত্যন্ত খোলামেলা আর দৃশ্যমান করে তুলেছে। রমণী সোফায় বসতেই অত্যন্ত চপলতায় রাজন খন্দকারের কাঁধের উপর ঝুঁকে পড়ল। তারপর 2 হাত দিয়ে ওনার গলা জড়িয়ে ধরে মাদকাতত্ত্ব গলায় আদুরে সুরে বলে উঠল, বেবি, এত গভীর হয়ে কি ভাব হচ্ছে? খবরের কাগজে দেশ দুনিয়ার খবর তো রোজই পড়ো। আজকে কি নিজের এই রূপসী বউটার দিকে একটু তাকাবে না? রাজন খন্দকার কফির কাপটা টেবিলে রেখে এসে একটা মৃদু হাসলেন। ওনার এই বিষণ্ণ মনটা
পলকে চাঙ্গা করে তোলার জাদুকরী ক্ষমতা কেবল এই মানুষটার মধ্যে আছে। মেয়েটির নাম অনুপমা, রাজন খন্দকারের দ্বিতীয় স্ত্রী। বয়স মাত্র 26-এর কোঠায়। রাজন খন্দকারের চেয়ে বয়সে অর্ধেকেরও ছোট। অনুপমা দেখতে যেমন মোহনীয় তেমনি চতুর। রাজন খন্দকার নিজেও খুব ভালো করেই জানে অনুপমা ওনাকে বা ওনার বুড়ো বয়সকে ভালোবাসে এ ঘরে আসেনি। এসেছে খন্দকারদের অঢেল ঐশ্বর্য, বিলাসবহুল জীবন আর ওনার টাকার লোভে। কিন্তু তাও পৌরতে সেই নিঃসঙ্গ জীবনে অনুপমার এই কৃত্রিম ভালোবাসার ছোঁয়াটুকি রাজন খন্দকারের কাছে অমৃত মনে হয়। প্রথম স্ত্রীর মৃত্যুর পর যে শূন্যতা তাকে গ্রাস করেছিল, অনুপমা এসে তা পূরণ করেছে। তা সে টাকার বিনিময়ে হোক কিংবা মোহের বশে। রাজন খন্দকার ওকে বড্ড ভালোবাসে। ওনার সমস্ত অন্ধকার আর দুর্বলতা এই 26 বছর বয়সী তরুণীটিকে ঘিরেই। অনুপমার গলার হালকা আঁচলটা ওনার কাঁধে স্পষ্ট করতেই রাজন খন্দকার ওনার একটা হাত অনুপমার চিবুকে রাখলেন। ওনার ক্লান্ত চোখে তখন এক অদ্ভুত প্রশস্তির ছায়া। তিনি নরম গলায় বললেন, ভাবছিলাম অনু, আমার জীবনের খাতিয়ারটা নিয়ে ভাবছি। রাজনীতি হারলাম, সমাজসেবায় হারলাম, আর সবচেয়ে বড় হারটা হারলাম নিজের ছেলের কাছে। আফিন দিন দিন হাতছাড়া হয়ে যাচ্ছে। অনুপমা ওনার কথায় কান্না দিয়ে ঠোঁট ছুঁয়ে একটা আদুরে অভিনয় করলো। রাজন খন্দকার গলার বাঁধন আরো শক্ত করে জড়িয়ে ধরে ওনার কানে কাছে মুখ এনে ফিসফিস করে বলল, দূর, রাখো তো তুমি এই গুণধর ছেলের কথা। ও বড় হয়েছে, নিজের ভালো মন্দ বোঝে। তুমি শুধু তোমার নিজের শরীরটা খারাপ করছো। তার চেয়ে বলো আজকে আমাকে কেমন লাগছে। রাজন খন্দকার দীর্ঘ নিঃশ্বাস চেপে অনুপমার চোখের দিকে তাকালেন। পাতলা জর্জেটের শাড়ির আড়ালে ওর শরীরের উন্মুক্ত সৌন্দর্য আর অঢুল চালনি যে কোনো পুরুষকে ঘায়েল করে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি অনুপমার কোমরে হাত রেখে একটু কাছে টেনে নিয়ে বললেন, তোমাকে তো সবসময় পরির মতো লাগে অনু। অনুপমা খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে ড্রয়িং রুমের গুমম ভাবটা যেন কেটে গেল। তিনি ড্রয়িং রুমে সেই চটুল পরিবেশটা বেশিক্ষণ স্থায়ী হলো না। অনুপমা যখন রাজন খন্দকারের কাঁধে মাথা রেখে ওনার কফির কাপটা সরিয়ে নিচ্ছিল, ঠিক তখন এই খন্দকার ফিরার সদর দরজা সশব্দে খুলে গেল। বাইরের তপ্ত দুপুরের চেয়েও প্রতপ্ত এক আবহাওয়ার সঙ্গে ড্রয়িং রুমে প্রবেশ করলো আফিম। ভেতরে ঢুকে সোফায় নিজের বাবার পাশে অনুপমাকে এভাবে ঘেসে বসে থাকতে দেখে আফিমের ঠোঁটের কোণে একটা তাচ্ছিল হাসি ফুটে ওঠে। ও নিজের হাতে চাবি রিংটা খটখট শব্দে ঘোরাতে ঘোরাতে ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়ালো। ছেলের এই উদ্যত ভঙ্গি আর অবয়ব দেখা মাত্র রাজন খন্দকারের ভেতরে শান্ত মানুষটা মুহূর্তে কঠোর হয়ে উঠল। তিনি অনুপমাকে নিজের কাছ থেকে সামান্য সরিয়ে দিয়ে সোজা হয়ে বসলেন। ওনার কণ্ঠস্বর এতক্ষণের নরম ভাবটা কেটে গিয়ে এক গম্ভীর এবং ক্ষুদ্র রূপ প্রকাশ করলো। থানায় কি আবার কি কীর্তি করে এলে আফিম? তোকে আমি কতবার বারণ করেছি এই সমস্ত নোংরামি বন্ধ করতে। রাজন খন্দকার সোফা থেকে উঠে দাঁড়িয়ে কর্কশ গলায় বললেন। ওনার সমস্ত শরীর রাগে কাঁপছিল। আফিম নিজের পকেটে হাত গুজে বাবার দিকে তাকিয়ে একটা সস্তা এবং তাচ্ছিল্য হাসি দিল। অত্যন্ত অবহেলা সুরে বলল, বাবা তুমিও না ঘরে পা দিতে না দিতে শুরু করে দিলে। তোমার এই লেকচারগুলো আবার বন্ধ করো তো। থানায় কি হয়েছে না হয়েছে তা তোমার জেনে কোনো লাভ নেই। আমার লোককে পুলিশে ধরে নিয়ে যাবে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? খন্দকার পরিবারের ক্ষমতাটা কি তুমি বিড়িয়ে দিয়েছো নাকি? মুখ সামনে কথা বল আফিম। রাজন খন্দকার চিৎকার করে উঠলেন। তুই ক্ষমতা কাকে বলিস? এটা ক্ষমতা নয়, এটা গুন্ডামি। তুই দিন দিন একটা জানোয়ারে পরিণত হচ্ছিস। আফিম এক ধাপ এগিয়ে এসে ওনার চোখের দিকে তাকিয়ে বলল, এই শহরে আফিম খন্দকার যা চাই তাই হয়। তুমি বুড়ো হয়েছ, রাজনীতিতে হেরে ঘরে বসে বিশ্রাম নাও, কিন্তু আমার রাস্তায় বাধা দিতে এসো না। আমি রাফানকে ছাড়িয়ে এনেছি আমার ইচ্ছাতে। যে মেয়েটা আমার লোকের গায়ে হাত তুলেছে তাকে আমি দেখে নেব। তুই একটা চরিত্রহীন। রাজন খন্দকার আর নিজের রাগ সংবরণ করতে পারলেন না। ওনার হাত তার আগে কাঁপতে উঠল। 25টা ধর্ষণের কেস তোর নামে। প্রতিবার তোকে বাঁচিয়ে আমি সমাজের মুখ দেখাতে পারি না, আর আজ আবার একটা নতুন মেয়ের পেছনে লেগেছিস। তাকে আমি জন্ম দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছি। আফিম এবার উচ্চস্বরে হেসে উঠল, যা ড্রয়িং রুমের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। ভুল তো তুমিই করেছো বাবা, বিরাট বড় ভুল। বাবা ছেলের এই চরম কটাকাটি আর ঝগড়া যখন তুঙ্গে, ঠিক তখনই মাঝখানে এসে দাঁড়ালো অনুপমা। ও নিজের সিল্কি শাড়ির আঁচলটা একটু ঠিক করে নিজের অত্যন্ত চতুরতার সাথে রাজন খন্দকার হাতটা চেপে ধরল। ও জানতো কিভাবে এই পরিস্থিতি সামলাতে হবে। অনুপমা অত্যন্ত কোমল আর আদরে গলায় রাজন খন্দকারকে বলল, আহা,
তোমরা বাবা ছেলে দেখা হলেই কেমন যেন করো, ঝগড়া শুরু করো, কেন বলো তো? ওনার প্রেশারটা এমনিতে হাই। তুমি একটু শান্ত হও আফিম। ও রাজন খন্দকারকে আলকা করে চেপে ধরে সোফায় বসিয়ে দিল। ওনার বুকে হাত বুলিয়ে দিতে তো বলল, তুমি শুধু শুধু রাগ করছো। আফিম তো এখন ছোট নয়। তুমি একটু পানি খাও, শান্ত হও। রাজন খন্দকার অনুপমা ছোঁয়াটা কিছুটা শান্ত হয়ে সোফায় হয়ে নিকুতে হয়ে বসে পড়ল। ওনার বুকটা তখনও দ্রুত ওঠানামা করছিল। কিন্তু তখনই ঠিক আফিম সোফার ওপাশে দাঁড়িয়ে অনুপমার দিকে তাকালো। অনুপমার পাতলা শাড়ির আঁচলটা শরীরে আফিমের চোখ এড়ালো না। ওর ঠোঁটের কোণে একটা কুৎসিত বাঁকা হাসি ফুটিয়ে অনুপমার চোখের দিকে সরাসরি তাকালো। ওর বাবার সামনে ও অনুপমাকে উদ্দেশ্য করে অত্যন্ত গভীর এবং ইঙ্গিতপূর্ণ গলায় বলল, আম্মু, বাইরে যা গরম পড়েছে, মাথাটা গরম হয়ে আছে। আমার জন্য রুমে এক গ্লাস ঠান্ডা জুস নিয়ে এসো। ভেতরের গরমটা একটু ঠান্ডা করতে হবে। অনুপমা আফিমের সেই লোলুপ্ত দৃষ্টির ভাষা পলকে বুঝে নিল। ও রাজন খন্দকারের দিকে এক পলক তাকিয়ে আবার আফিমের দিকে তাকিয়ে একটা অত্যন্ত মায়াবী এবং বাঁকা রহস্যময় হাসি দিল। রাজন খন্দকারের কাঁধে হাত সরিয়ে নিয়ে বলল, আচ্ছা তুমি ডুবে যাও, আমি এখনই রান্নাঘর থেকে তোমার জন্য ঠান্ডা জুস বানিয়ে নিয়ে এসেছি। অনুপমা রান্নাঘরের দিকে পা বাড়ালো আর আফিম একটা পৈশাচিক হাসি দিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। রাজন খন্দকার সোফায় বসে নিজের কপালে হাত দিয়ে ভাবছিল, ছেলের এই দিন দিন অবনতি আর পৈশাচিক জানোয়ারে রূপান্তরিত হওয়ার কারণটা কি। হঠাৎ করে ওনার কি যেন একটা হয়ে গেল মনে। পুরো হুঁশ ফিরে এলো ওনার। ওনার মনের ভেতর এক তীব্র আশঙ্কা জন্ম নিল। না, এটা হতে পারে না। রাজন খন্দকার বিড়বিড় করে উঠলেন এবং সোফা ছেড়ে এক ঝটকায় দাঁড়িয়ে পড়লেন। ওনার মনে হলো উনি প্রতিবারের মতো এবারও একটা মস্ত বড় ভুল করতে যাচ্ছেন। ওনার দেরি হয়ে যাচ্ছে। উনি আর এক মুহূর্ত নষ্ট না করে দ্রুত পায়ে ভেতরের করিডোরে দিয়ে আফিমের ঘরের দিকে দৌড় লাগালো। ওনার হৃদস্পন্দন তখন চরম সীমানায় পৌঁছে গেছে। কিন্তু ততক্ষণে প্রতিবারের মতোই আবার দেরি হয়ে গেল। অনুপমা ট্রে করে জুসের গ্লাস নিয়ে ঠিক তখনই আফিমের ঘরের সামনে পৌঁছেছিল। আফিম দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। অনুপমা ঘরে ঢোকার সাথে সাথেই আফিম অত্যন্ত দ্রুততায় খটাস করে ভেতরের লকটা আটকে দিল এবং দরজা বন্ধ করে দিল। রাজন খন্দকার ঠিক সেই মুহূর্তে দরজার সামনে এসে পৌঁছালেন। বন্ধ দরজার দিকে তাকিয়ে ওনার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। উনি দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, আফিম, দরজাটা খোলো বাবা। অনুপমা, তুমি বাইরে এসো। তোরা ভেতরে কি করছিস? আফিম, তোকে আমি বলছি দরজাটা খোল। ঘরের ভেতরে তখন সম্পূর্ণ অন্য দৃশ্য। দরজা বন্ধ হতেই আফিম জুতের গ্লাসটা টেবিলের ওপর ছুঁড়ে মারল। ওর ভেতরে সেই পৈশাচিক লালসা আর শরীরের ক্ষোধা তখন চরমে। ও অনুপমার দিকে এগিয়ে গেল। অনুপমা কোনো প্রতিক্রিয়া না করে ওর সে বাঁকা হাসিটা ধরে রেখে দাঁড়িয়ে রইল। আফিম আর সময় নষ্ট না করে নিজের গায়ের শার্টের বোতামগুলো একটা একটা করে ছিঁড়ে ফেলতে লাগলো এবং নিজের কাপড় খুলতে শুরু করলো। অনুপমা অত্যন্ত চতুর এবং লোলুপ্ত ভঙ্গিতে নিজের গায়ে সেই ফিনফিনে পাতলা সিল্কের জর্জেট শাড়িটা বাঁধন আলগা করে দিল। একের পর এক কাপড় মেঝেতে লুটিয়ে পড়তে লাগলো এবং দুজনে সম্পূর্ণ অর্ধনগ্ন হয়ে উন্মত্ত হয়ে গেল একে অপরকে জড়িয়ে ধরে। রাজন খন্দকার বাইরে দাঁড়িয়ে ক্রমাগত ধাক্কা দিয়ে যাচ্ছিল। ওনার গলার রগ ফুলে উঠছিল। তিনি তীব্র ধাক্কায় যন্ত্রণায় চিল্লি চিল্লি বলতে লাগলো, অনুপমা, তুমি আমার স্ত্রী, তুমি এর সাথে এসব করবে? আফিম, ও তো তোর মার সমতুল্য। ওকে ছেড়ে দে, ও ব্যথা পাবে। আফিম, ওকে ছেড়ে দে। তোর এই পাপটা করিস না। কিন্তু ঘরের ভেতরে দুজন মানুষের কানে তখন কামনায় অন্ধ আর নেশা ছাড়া আর কোনো শব্দ পৌঁছে ছিল না। তারা বাইরে সেই চিৎকার করা বুড়ো আঙ্গুল দেখিয়ে বিছানায় আছড়ে পড়ল। আফিম অত্যন্ত হিংস্র এবং বন্য উল্লাসে অনুপমার শরীরে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে লাগলো। কামনা তীব্রতায় দুজনের চরম মত্ততায় দমলে উঠল। অনুপমা চরম সুখে মুখ থেকে অস্পষ্ট স্বরে আফিমের পিঠে নিজের নখ বসিয়ে দিল আর দুজনে মিলে এক তীব্র আদিম খেলায় মেতে উঠল। রাজন খন্দকার দরজা বাইরে দাঁড়িয়ে মাটিতে বসে পড়ল। ওনার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল আর কানের ভেতর আসছিল ওনার স্ত্রী আর নিজের একমাত্র ছেলে সেই তীব্র মিলনের শব্দ। ওনার জীবনের সবচেয়ে বড় পরাজয় এই বন্ধ দরজার ওপাশে অত্যন্ত নিষ্ঠুরভাবে উজ্জীবিত হচ্ছিল। দুপুরের কড়া রোদের তীব্রতা কমে বিকালের আকাশে তখন হালকা মেঘের হাতছানি। জানলা দিয়ে আসা মৃদু শীতল হাওয়া ঘরের রেশমি পর্দাগুলোকে আলতো করে দুলিয়ে দিচ্ছিল। কিন্তু প্রাকৃতিক সেই ফুরফুরে আবহাওয়া পারছিল না জেবার অরির মাথার উপর থেকে চেপে বসা কঠিন পড়া চাপকে বিন্দুমাত্র হালকা করতে। আজকের পরীক্ষায় সেই জটিল প্রশ্নগুলো জেবার অরিকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ওরা হাড় টের পেয়েছে এইচএসির এই বৈতরণী পার হতে হলে শুধু সাজেশনের উপর ভরসা হলে চলবে না। প্রশ্নকর্তারা যে কোনো মুহূর্তেই গুগলি ছুটতে পারেন।
তার প্রমাণ আজ হাতে নাতে পেয়েছে। তাই দুজনে মিলে ঘরে ফিরেই এক অলৌকিত পণ করে ফেলল। প্রশ্ন যতই কঠিন হোক, উদ্দীপক যতই ঘুরিয়ে আসুক না কেন, সিলেবাসের প্রতিটি পাতা তারা এমনভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে যেন কোনো খামতির অবশিষ্ট না থাকে। আগামীকাল পরীক্ষার জন্য নিজেরা সেরা প্রস্তুতিটা আজকেই করবে তারা। দোতলায় পড়ার ঘরটা যেন একটা ছোটখাটো যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছিল। টেবিল, সোফা, এমনকি মেঝের এক কোণেও ছড়ানো ছিটানো রয়েছে রাশি রাশি বই, খাতা আর হরেক রঙের হাইলাইটার। জেবা মেয়েটা স্বভাবগতভাবে একটু চঞ্চল প্রকৃতির। এক জায়গায় সোজা হয়ে বসে বেশিক্ষণ পড়াশোনা করা ওর কনিষ্ঠতে লেখা নেই। ও প্রথমে বেশ কায়দা করে টেবিলের ওপরে বসে পড়তে শুরু করেছিল, কিন্তু আধ ঘন্টা যেতে না যেতেই ওর পিঠ আর কোমরের ব্যথা চড়া হয়ে উঠল। ও ব্যাকরণের মোটা বইটা হাতে নিয়ে ধপ করে গিয়ে শুয়ে পড়ল তুলতুলে খাটের ওপর। উপর হয়ে শুয়ে দুই কোণের ওপর ভর দিয়ে পা দুটো বাতাসে দুলিয়ে পড়াশোনা মুখস্থ করতে আপ্রাণ চেষ্টা লাগালো। ওর ঠোঁট দুটো অনবরত বিড়বিড় করতে লাগলো। কিন্তু এভাবে বেশিক্ষণ টেকা গেল না। একটু পরেও চিত হয়ে শুয়ে বইটা চোখের সামনে একদম টেনে ধরলো। কিছুক্ষণের মধ্যেই যেবার মনে হলো এভাবে শুয়ে পড়াশোনা নয়, বরং কুম্ভকর্ণের মতো ঘুম চলে আসছে। তাই এক ঝটকায় খাট থেকে নেমে সোজা দাঁড়িয়ে পড়লো। এবার ঘরের এক মাথা থেকে অন্য মাথায় অস্থির হয়ে পায়চারি করতে করতে পড়তে লাগলো। বইয়ের দিকে তীক্ষ্ণ চোখ রেখেছে আর জোরে জোরে মুখ ফুটিয়ে পড়াগুলো আঁচড়াচ্ছে, যেন কোনো বিশাল জনসভায় দায়ীকে জলময় ভাষণ দিচ্ছে। যেবার এই বিচিত্র পড়ার ভঙ্গি দেখে ঘরের এক কোণে থাকা কাচের মেয়ে ফুরিয়া ঘর মুছতে মুছতে দরজায় হাঁ করে দাঁড়িয়ে রইল। বেচারি নিজের চোখে বিশ্বাস করতে না পেরে মনে মনে ভাবল, ছোট্ট আপার বান্ধবী কি মাথা পুরোপুরি খারাপ হয়ে গেল নাকি? একবার শয়, একবার বসে, আবার খাড়াইয়া চিল্লাই চিল্লাই পড়ে। এগুলো কেমন পড়াশোনা? বাপের জন্মে কাউরে আমায় পড়তে দেই নেই। কিন্তু যেবার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ওর লক্ষ্য এখন একটাই, আজ রাতের মধ্যে পুরো সিলেবাস শেষ করতে হবে। এদিকে অরিও খুব ভালোভাবে বুঝতে পারছিল একটানা পড়ার কারণে ওদের দুজনের মগজের গ্লুকোজের মাত্রা একদম শূন্য হয়ে কোঠায় পৌঁছেছে। বিশেষ করে যেভাবে শারীরিক কসরত করে ক্লান্তিহীন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওর এখনই কিছু পুষ্টিকর এবং ঠান্ডা এনার্জি ড্রিঙ্ক দরকার। তাই অরি বইটা হাতে নিয়ে ধীর পায়ে নিচে নেমে এলো রান্নাঘরের দিকে। মৃধা নিবাসের বিশাল আধুনিক রান্নাঘরের দিকে এই সময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত থাকে। অরি রান্নাঘরে ঢুকেও কিন্তু কোনো পড়া থামালো না। ও বাম পাশে মোটা বইটা শক্ত করে ধরে রেখে ডান হাত দিয়ে নিখুঁত নিপুণে ফ্রিজ খুলে চকলেট, স্লিপার, ঠান্ডা দুধ আর ভ্যানিলা আইসক্রিমের বক্সটা বের করলো। রান্নাঘরের মার্বেল কাউন্টারের ওপর বইটা খোলা। অরি ব্লেন্ডারের জগে দুধ ছাড়লো, আর একই সাথে ওর চোখ নিবদ্ধ রয়েছে বইয়ের পাতায়। ওর এক নজর বইয়ের দিকে তাকাচ্ছে, একটা কঠিন অনুচ্ছেদ মনে মনে আওড়াচ্ছে, আর এরপর চকলেটের সিরাপের বোতলটা চেপে ব্লেন্ডারে ঢালছে। আইসক্রিম স্কুপ দিয়ে আইসক্রিম তোলার সময়ও ওর মুখ ফুরা জোড়া জোড়া করে পড়ছিল। রান্নাঘরে প্রধান শেফ শাহিদ মিয়া তখন পাশে দাঁড়িয়ে রাতের রান্নার জন্য সবজি কাটছিল। তিনি অরের এই এক ঢিলে দুই পাখি মারার কায়দা দেখে পুরোপুরি তাজ্জব বনে গেল। তিনি জীবনে অনেক পরীক্ষা দেখেছেন, কিন্তু ব্লেন্ডার চালানোর তীব্র শব্দের উপর দিয়ে পড়া মুখস্থ করার মতো অলৌকিক দৃশ্য তিনি কখনো দেখেননি। শাহিদ মিয়া ভরকে গিয়ে বিন্যস্ত স্বরে বলল, ছোট আম্মা, আপনি একটু বসে পড়েন, আমি মিল্কশেকটা বানাই দেই। আপনার পড়াশোনায় ভুল হয়ে যাইব। ওরে বই থেকে চোখ না তুলি ওনার দিকে তাকে মিষ্টি করে সে বলল, না আঙ্কেল, একদম ঠিক আছে, আমি নিচে বানাচ্ছি। হাত সচল থাকলে মাথা সচল হবে, আপনি আপনার কাজ করুন। ওরে ব্লেন্ডারের সুইচ অন করে দিল। র করে একটা শব্দে ব্লেন্ডার ঘুরতে লাগলো, আর সেই শব্দের তীব্রতা ছাপিয়ে অরের কোমল এবং জীর্ণ কণ্ঠস্বর শোনা যেতে লাগলো, যা আপন মনে পড়া মুখস্থ করছিল। মিল্কশেক তৈরি শেষ হতেই দুই কাচের লম্বা লম্বা গ্লাসে ওটা ঢাললো। ওপর থেকে কিছুটা চকলেট কুচি ছড়িয়ে দিয়ে ট্রেতে করে গ্লাস দুটো আর বই নিয়ে আবার উপরের দিকে রওনা হলো। সাধারণত এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরশের মৃধা কাজ শেষ করে বাড়ি ফেরেন। ড্রয়িং রুমে ওনার গম্ভীর কণ্ঠস্বর উপস্থিতি টের পাওয়া যায়, কিন্তু আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বৈঠকের ডাক দেওয়ায় ওনার ফিরতে দেরি হবে। উনি আগেই ফোন করে অরিকে জানিয়েছেন যেন ওরা ওনার জন্য অপেক্ষা না করে রাতের খাবার খেয়ে নেয় এবং মন দিয়ে পড়াশোনা করে। বাবার এই অনুপস্থিতি যেন অরিকে মনে মনে আরও বেশি দায়িত্বশীল করে তুলল। অরির ট্রে হাতে রুমে ঢুকতেই দেখলো যেবা তখন ক্লান্ত হয়ে মেঝের কার্পেটের ওপর শটানো হয়ে শুরু হয়েছে, আর বইটার মুখের ওপর উল্টো হয়ে পড়ে আছে। দৃশ্যটা দেখে অরি সশব্দে হেসে উঠল। ও ট্রেটা টেবিলের ওপর রেখে জেবার মুখের ওপর থেকে বইটা সরালো।
এই নে বাদামণি, তোর এনার্জি বুস্টার এসে গেছে। আগে এটা খা, মাথা আবার ঝড়ের গতিতে কাজ করতে শুরু করবে। চকলেট মিল্কশেক নাম শুনতেই জেবা এক ঝটকে উঠে বসলো, যেন ওর কানে জিনের আঁচড় পড়েছে। জেবা চকলেটের মিল্কশেকটা 2 হাত দিয়ে ধরে এমনভাবে চুমুক দিচ্ছিল যেন এটা কোনো স্বর্গীয় অমৃত। এক মস্ত চুমুক দিয়ে আ বলে একটা পরম তৃপ্তির শব্দ করলো। তারপর গ্লাসটা নামিয়ে রেখে অরের দিকে তাকিয়ে বলল, এখন এটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় ছিল দোস্ত। এতগুলো পড়া একসঙ্গে গিলতে গিলতে আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল এতক্ষণ। অরে নিজের গ্লাসটা একটা স্ট্র ডুবিয়ে আস্তে করে চুমুক দিল। বইটা আবার কোলের ওপর খুলে শান্ত গলায় বলল, একটা একটা করে অধ্যায় পড়, বেশি পারা নিলে পরীক্ষার হলে কিছু মনে থাকবে না। জেবা কার্পেট থেকে উঠে সোফায় বসে পড়লো, পা দুটো সোফার উপর তুলে দিয়ে বইটা কোলে টেনে নিল। হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু এই বইয়ের পাতাগুলো দেখলে আমার মাথায় এমনিতেই গরম হয়ে যায়। এত যুদ্ধ, এত রক্ত, এত চক্রান্ত, মানুষ এত খারাপ কেন হয় বলতো? ওর বইয়ের লাইন থেকে চোখ তুলে জেবার দিকে তাকালো। ওর চোখে তখন এক গম্ভীর এবং শান্ত স্বর। মৃদু স্বরে বলল সে, মানুষ খারাপ হয় বলেই তো এত বই রাখা হয় জেবা। ভালো মানুষের সহজ সরল জীবনটাকে সবাই এভাবে পাতায় পাতায় মনে রাখে না। মনে রাখে তাদের যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, যারা দেশ বাঁচিয়েছে। আমরা একদিন ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচাবো, সেদিন আমাদেরও ইতিহাস হবে। জেবা অরের কথা শুনে কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। তারপর আস্তে করে মাথা নেড়ে সায় দিল, তোর ভেতরের গভীরতা ঠিক সাধারণ নয় রেউরি। তুই সবসময় এত সুন্দর করে কথা বলিস কেন? আমার তো শুনলেই সব ক্লান্তি দূর হয়ে যায়, মন ভালো হয়ে যায়। অরে হাসলো, হাসিটা খুব ছোট, কিন্তু তার চোখে এক অদ্ভুত মায়া জড়ানো ছিল। এই কলমটা তুলে নিয়ে বলল, চল, অনেক গল্প হলো, এবার আবার পড়াশোনা শুরু করি। দুজন আবার মনোযোগ দিয়ে বই খুলে বসলো। ঘরের মধ্যে শুধু হালকা পাতার উল্টানো শব্দ আর জেবার মাঝে মাঝে বিড়বিড় করে পড়ার আওয়াজ। বাইরে বিকেলে সোনাঝরা আলোটা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। জানলার পর্দাগুলো এই গধূলির কমলা রোদের রোদ এসে পড়েছে ঘরের নরম কার্পেটের উপর, যেন এক শান্তিময় আবহ তৈরি করে রেখেছে দুই বান্ধবীর স্বপ্নের ছোঁয়ার লড়াইকে। বিকেলে তপ্ত রোদের পর পদ্মপাড়ের শহর রাজশাহীর আকাশে তখন সন্ধ্যার আবছা অন্ধকার নামতে শুরু করে। শহরের এক কোণে অবস্থিত মৃধা আবরা শারিমের বিশাল বাংলো। বাড়ির ড্রয়িং রুমের পরিবেশটা এক মুহূর্তের এক অদ্ভুত গাম্ভীর্যতায় থমথমে করছিল। ঘরের ভেতরের সেন্টার এয়ার কন্ডিশনারের একটানা মৃদু গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। সোফায় হেলান দিয়ে বসে আছে সারিম। তার পরে নিয়ে ধবধবে সাদা শার্টের সাথে দুটো বড় বড় কুনি পর্যন্ত নিখুঁতভাবে গোটানো। এক হাতের আঙুলের ফাঁকে জ্বলন্ত দামি চুরুট, যার নীলচে ধোয়া ড্রয়িং রুমের বিলাসবহুল ঝাড়বাতির আলোয় এক মায়াবী রহস্যময় কুয়াশার সৃষ্টি করেছে। শারিমের চোখ জোড়া দৃষ্টি ছিল শূন্য ছড়ানো। ওর সেই পাথরের মতো শক্ত আর ধারালো চেহারায় এখন এক অদ্ভুত চতুর হাসির রেখা ফুটে উঠেছে। যতবার ওর চোখের সামনে সেই সকালের দৃশ্যটা ভেসে উঠছিল, সে দুধ সাদা গায়ের রঙের ওপর ভোরের কাঁচা রোদ আলো পড়েছে, যেন সোনা দেখাচ্ছে। এলোমেলো বাদামি সিল্কি চুল আর হরিণের মতো টানা টানা চোখ। এতবারই ওর চুরুটের ধোয়ার তীব্র গতি হচ্ছিল, মনে মনে অনবরত আওড়াচ্ছিল, আমার চন্দ্রিমা, সে আমার চন্দ্রিমা। 5 বছর ধরে অরিকে নিজে সবচেয়ে বড় কলঙ্ক ভেবে দূরে সরে রেখেছিল সারিম। অথচ এতদিন কিনা আস্ত একটা চাঁদের টুকরা তার ঘরে লুকিয়ে রেখেছিল সে। চন্দ্রিমাকে হাতছাড়া করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। সারিমের এখন মূল উদ্দেশ্য যেভাবে হোক ওরিকে ফিরে পেতে হবে। এর জন্য ওকে এখন নিজের কঠোর বাবার খাঁচা থেকে বের হয়ে অরিকে বুকে টেনে নিতে হবে। সারিমকে এক চরম খেলা খেলতে হবে, এমন এক চাল চালতে হবে যা পুরো দেশকে নাড়িয়ে দেবে। ঠিক তখনই ড্রয়িং রুমের ভারী দরজাটা ঠেলে তথস্থ পায়ে ভেতরে প্রবেশ করলো আলফি। আলভির মুখের অবস্থা তখন দেখার মতো। ওর কপাল বেয়ে ঘাম আর চোখ গোল গোল হয়ে আছে। 5 স্টার রেস্তোরাঁয় 4টে নেড়ি কুকুরকে নিয়ে বিফ স্টেক খাওয়ানোর মতো ঐতিহাসিক যন্ত্রণাদায়ক ডিউটিটি শেষ করে ও মাত্র রাজশাহী এসে পৌঁছাচ্ছে। বসের আকস্মিক পাগলামি ও কোনোভাবে হজম করে দিতে পারছিল না। আলভি সোফায় কিছুটা দূরত্বে এসে অত্যন্ত বিনয়ভাবে মাথা নিচু করে দাঁড়ালো। ওর গলা শুকিয়ে কাঠ তোতলাতে তোতলাতে বলল, স্যার, আপনার নির্দেশ মতো কাজ একদম 100% কমপ্লিট করে হয়েছে। সালিম চুরুটে একটা টান দিয়ে অ্যাস্ট্রেতে ওটা গুটিয়ে দিল। ও মাথা না তুলে অত্যন্ত শীতল এবং গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, মিডিয়ার কী অবস্থা আলভি? আমি যা যা বলেছিলাম সব ঠিকঠাক জায়গায় পৌঁছে তো?
আলবি পকেট থেকে রুমাল বের করে কপালে ঘাম মুছল ও ঢুকিয়ে বলল, জি স্যার, দেশের বড় বড় নিউজ চ্যানেলে, অনলাইনে, প্রোটোকলে আর প্রিন্ট মিডিয়ার টপ রিপোর্টার আছে, সবাইকে অত্যন্ত গোপন মাধ্যমে খবর পৌঁছে দেওয়া হয়েছে। আলবি একটু থামলো। ওর কৌতূহলী এবং ভীতু মগজটা আর নিজের কৌতূহল চেপে রাখতে পারল না। ও নিজের 2 হাত কচলাতে কচলাতে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কিন্তু স্যার, একটা ছোট প্রশ্ন। বলো। আপনি আর আমি তো এখানে একদম সুস্থ সবল অবস্থায়, তাহলে বাইরের মিডিয়াতে আপনার ওপর হামলা, এই আগাম ভুয়া খবর ছড়ানোর মানেটা কি স্যার? আসলে কার ওপর হামলা হতে চলেছে? কে সেই দুর্ধর্ষ সন্ত্রাসী যে আমাদের এই বাড়িতে আটকে রাখবে? শারিম কোনো উত্তর দিল না। ওর সোফা থেকে অত্যন্ত ধীর গতিতে উঠে দাঁড়ালো। ওর সুঠাম দেহি অবয়ব ড্রয়িং রুমের আলোয় এক তীব্র দাপট ফুটিয়ে তুলেছিল। সারিম আলভির দিকে তাকিয়ে রহস্যময় বাঁকা হাসি দিল। সারিম যখন হাসে তখন ওর ধালো চোয়ালে শিরাগুলো এক অদ্ভুত পুরুষালী হিংস্রতায় কেঁপে ওঠে। সারিম আলভিকে কিছু বলার আগেই ড্রয়িং রুমের পেছনে দরজা দিয়ে একে একে প্রবেশ করলো 10-12 জন বিশাল দেহের মানুষ। এদের প্রত্যেকের পরনে কুচকুচে কালো রঙের পোশাক, মুখে কালো রঙের মাস্ক আর চোখে অন্ধকার চশমা। দেখতে হুবহু পেশাদার কোনো গ্যাংস্টার বা দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনীর মতো লাগছে। আলবি এদেরকে দেখা মাত্রই ভয় এক লাফে পেছনের সোফায় গিয়ে লুটিয়ে পড়ল। ও কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, ওরে বাবারে, ডাকাত পড়েছে স্যার, বাঁচান! চুপ করো আলভি, এত ভয় পেলে আমার পিএস হিসেবে চাকরি করবে কিভাবে? সালিমের কড়া ধমকে আলভি সোফার আড়াল থেকে উকি দিল। সালিম শান্ত করে বলল, এরা অন্য কেউ নয়, আমার হায়ার করা লোক। আলভি এবার নিজের বোকা মাথায় হাত দিয়ে সোফার আড়াল থেকে বের হয়ে এলো। ও হ্যাঁ, বসের দিকে তাকিয়ে রইল, মনে মনে বলল, বসের মাথাটা আজ পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। সকালে রাস্তায় নেড়িকে উত্তরগুলোকে 5 স্টার রেস্তোরাঁয় নিয়ে লাখ টাকার বিফ খাওয়ানো, আর এখন নিজের বাড়িতে নিজের টাকা দিয়ে 10-12টা লোক ভাড়া করে গুন্ডা সাজিয়ে বসে রেখেছে। উনি কি কোনো ক্রাইম থ্রিলার সিনেমার ডিরেক্টর হওয়ার শখ জাগিয়েছেন মনে? সারিমার পকেট থেকে একটা চকচকে কুচকুচে কালো রঙের লাইসেন্স রিভলভার বের করলো। লাইটের আলোয় সে মারাত্মক অস্ত্রের ধাতব শরীরটা ঝিঙ্কার করে উঠছে। আলবি পিস্তলটা দেখা মাত্র নিচে 2 হাত মাথার উপর তুলে 3 ফুট পিছিয়ে গেল। ওর কলেজে তখন শুকিয়ে আমঝি হয়ে গেছে। সারিম অত্যন্ত নিখুঁত ভঙ্গিতে রিভলভারটা আলবির দিকে বাড়িয়ে দিল। আলবি তো অবাক। ও কাঁপা কাঁপা হাতে পিস্তলে কোনো রকম ধরে যেন এটা কোনো জলজান্ত বোম। ঠিক তখনই সারিম ওর 2 হাত চওড়া করে আলবির একদম মুখোমুখি দাঁড়িয়ে অত্যন্ত গম্ভীর এবং আকস্মিক আদেশ করলো, শুট মি আলভি, ফায়ার। হ্যাঁ? আলবির হাতের পিস্তলটা প্রায় হাত থেকে ফসকে পড়ার দশা হলো। ও নিজেকে কানকে বিশ্বাস করতে পারল না। ওর চোখ দুটো চড়ক গাছের মতো বসের দিকে তাকিয়ে রইল। ও ভাবলো নির্ঘাত কোনো হরার স্বপ্ন দেখেছে। স্যার স্যার, আপনি কি বলছেন? আমি আপনাকে গুলি করব? আমার 14 গোষ্ঠী তো ফাঁসি হয়ে যাবে স্যার। আমি তো মশামর্থ ভয় পাই, আর আপনি দেশের মন্ত্রীকে গুলি করতে বলছেন? আমি তোমাকে যা বলছি ঠিক তাই করো সানভি। দিস ইজ মাই অর্ডার। সালিমের গলার স্বর এবার আরও কঠোর এবং বজ্রকঠিন হয়ে উঠল। আমার এই ডান হাতের বাহুতে সরাসরি গুলি করো। নিশানা যেন ঠিক থাকে, শুধু চামড়া ঘেঁষে মাংসপেশি ভেদ করে গুলিটা বেরিয়ে যাবে। কুইক! আলবি এবার পুরোপুরি বোকা হয়ে গেল। বেচারা কিছুতেই এই আত্মঘাতী কাহিনীর মাথা মুন্ডু বুঝতে পারছি না। পিস্তলটা ধরে কাঁপতে কাঁপতে বলল, না স্যার, এটা আমার দ্বারা হবে না। আমার দ্বারা এই কাজ হবে না। আপনি দরকার হলে আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিন, আমাকে জ্যান্ত পুঁতে ফেলেন, তাও আমি আপনাকে শ্যুট করতে পারবো না। আপনি পাগল হয়েছেন নাকি স্যার? টিচারকে কি ওইভাবে গুলি করায়? সারিম একধাপ এগিয়ে এসে আলফির শার্টের কলারটা এক হাতে খপ করে ধরে ফেলল। ওর চোখ দুটোতে রাগ জেদে লাল হয়ে উঠেছে। ও ধমক দিয়ে বলল, আলফি, তোমার ফালতু বকাবকি শোনার সময় নেই আমার। তুমি যদি এখন আমাকে শ্যুট না করো, তবে পিস্তল দিয়ে আমি এখনই তোমার মাথায় গুলি করব। চয়েস ইজ ইয়োর্স। সারিম কড়া এবং ভয়ঙ্কর ধমকে আলভির প্যান্ট ভেজার দশা হলো। ও বুঝতে পারলো বস এখন পুরোপুরি সিরিয়াস। ও যদি এখন গুলি না চালায় তবে বস ও কি ইহলোকে পাঠিয়ে বিদায় করে দেবে। বাধ্য হয়ে আলভির চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলবো। ওর পুরো শরীর তখন ম্যালেরিয়া রোগীর মতো কাঁপছে। ও কাঁপতে কাঁপতে পিস্তলটা সারিমের ডান হাতের বাহুর দিকে তাক করে ধরলো। ওর আঙুলটা ট্রিগারের ওপর কাঁপছিল। ও মনে মনে আল্লাহর নাম জপতে জপতে বলল, এ আল্লাহ, বসের মাথাটা আজ আসলেই গেছে।
আমি স্রেফ ওনার হুকুম পালন করছি, আমায় মাফ করে দিও। এরপর ড্রয়িং রুমের বিধ্বস্ততার চূর্ণ বিচূর্ণ করে এক বিকট শব্দের গুলি ফায়ারের আওয়াজ হলো। বারুদের তীব্র গন্ধ আর ধোঁয়ায় পুরো ঘরটা ভরে গেল। সালিমের ডান হাতের বাহু ঘেঁষে গুলিটা নিখুঁতভাবে মাংস ভেদ করে পেছনে দেওয়ালে গিয়ে আঘাত করলো। ফিনকি দিয়ে তাজা লাল রক্ত সালিমের সাদা শার্টের হাতা বেয়ে মেঝের দামি কার্পেটের ওপর পড়তে লাগলো। সালিম ব্যথায় চোখ মুখ সামান্য কুঁচকে ফেললেও ওর মুখ থেকে কোনো আর্তনাদ বের হলো না। ও নিজের বাঁ হাত দিয়ে ক্ষতস্থানটা চেপে ধরে সে কালো পোশাকধারী ভাড়াটে গুন্ডাদের দিকে তাকিয়ে শান্ত কিন্তু কড়া গলায় বলল, এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। ঘরের আসবাবপত্র ভাঙো, বাইরে গিয়ে কয়েক রাউন্ড গুলি ফায়ার করো, যেন পুরো এলাকাবাসী মনে করে এখানে হামলা চলেছে। কুইক। ভাড়াটে তা গুন্ডারা তৎক্ষণাৎ ড্রয়িং রুমের দামি ফুলদানি, কাঁচের টেবিল লাথি মেরে ভাঙতে শুরু করলো। বাইরে গিয়ে ধুমধাম বাঁকা গুলি করতেই লাগলো। পুরো বাড়ি জুড়ে যেন এক নরক গুলজার পরিবেশ তৈরি করেছে। আলবি ততক্ষণে পিস্তলটা মেঝেতে ফেলে দিয়ে নিজের মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েছে। সে গভীর চিন্তা করছে, ভাবছিল দেশের শিক্ষামন্ত্রী গুলি করে ফেলেছে, না জানি ওর ওপর জীবনে আর কোনোদিনও জেল থেকে বের হতে পারবে কিনা। রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালে এক বিলাসবহুল ভিআইপি কেবিন। ঘরের চারপাশটা একদম সাদা এবং পরিষ্কার। জানলা দিয়ে বাইরের রাতের অন্ধকার দেখা যাচ্ছিল। কেবিনের মেডিকেলের বেডে শুয়ে রয়েছে মৃধা আবরার শারীম। তার মাথার হাতে ব্যান্ডেজে ঢাকা। তার সাদা শার্ট বদলে এখন হাসপাতালের হালকা নীল রঙের পেশেন্ট গাউন পরানো হয়েছে। কপালে সামান্য ঘামের ফোঁটা থাকলেও ওর চেহারায় কোনো যন্ত্রপাত ছাপ নেই, বরং ওর অত্যন্ত আরামদায়ক ভঙ্গিতে বালিশে হেলান দিয়ে বসে আছে। ওর বাম হাতে একটা চকচকে লাল আপেল, আর ডান হাতের আঙুলগুলো ব্যান্ডেজের ওপর থেকেও কোনোরকম সচল রেখে ও বাম হাত দিয়ে ফোনের স্ক্রলে অত্যন্ত মনোযোগী রে ক্যান্ডি ক্রাশ গেম খেলছে। সালিম এক নজর ফোনের দিকে তাকাচ্ছে, একটা করে ক্যান্ডি ম্যাচ খেলছে, আর অন্য হাত দিয়ে আপেলের মস্ত একটা কামড় বসাচ্ছে। ঠিক তখন এই ট্যাবিনের দরজা ভেতরে একদম ইঞ্চি ইঞ্চি করে ফাঁক করে ভেতরে ঢুকলো আলভি। ও দরজার পাশে দাঁড়িয়ে চোখ বড় বড় করে বসের অদ্ভুত কাণ্ড দেখছিল। আলভি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। একে তো এই লোকটা নিজের টাকা খরচ করে লোক ভাড়া করে নিজের পিএসকে দিয়ে নিজেকে গুলি করালো, এখন হাসপাতালে এত বড় ব্যান্ডেজ নিয়ে ব্যথানাশক ওষুধের কোনো বালাই নেই, অত্যন্ত আনন্দের সাথে বসে বসে আপেল খাচ্ছে আর মোবাইলে গেম খেলছে। মানুষের মগজ এতটা জটিল আর অদ্ভুত কীভাবে হতে পারে তা আলভির ক্ষুদ্র বুদ্ধির বাইরে। সালিম আপেলে আরেকটা কামড় দিয়ে আলভির দিকে ফিরে তাকিয়ে বলল, টিভি অন করো তো আলভি, দেখি আমার অভিনয়ের রেটিং কেমন হলো। আলভি রিমোট দিয়ে কেবিনের দেওয়ালে থাকা বড় এলইডি টিভিটি অন করে দিল। টিভি অন হতেই দেশের 1 নম্বর নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজের সেই পরিচিত এবং তীব্র টোন বেজে উঠল। পর্দায় এক নারী রিপোর্টার অত্যন্ত উত্তেজিত ও নাটকীয় ভঙ্গিতে লাইভ রিপোর্টিং করছিল। ওনার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে সালিমের রাজশাহীর সেই বাংলো বাড়ি, যা এখন শত শত পুলিশ আর্মি ফোর্স গাড়ি দিয়ে কর্ন করা। চারিদিকে লাল নীল সাইরেনের তখনও কালো জ্বলছে। রিপোর্টার চিৎকার করে বলছিল, দর্শক, এই মুহূর্তের বড় চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ। রাজশাহী থেকে সরাসরি জানাচ্ছি, দেশের অত্যন্ত জনপ্রিয় ও তরুণ শিক্ষামন্ত্রী মৃধা আবরার শারীমের ওপর এক মস্ত বড় সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা হয়েছে। আজ সন্ধ্যায় ওরা নিজ বাসভবনে একদল মুখোশধারী লোক, কালো পোশাক পরিবেষ্টিত দুর্ধর্ষ আন্তর্জাতিক সন্ত্রাসী বাহিনী অতর্কিত হানা দেয়। ওনার নিরাপত্তা রক্ষার্থীদের সাথেও সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি শুরু হয়। আমাদের কাছে সবসময় খবর অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নিজের জীবন বাজি রেখে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে লড়াই করেছেন। কি সব বানান লিখেছে, ভুলভাল। আমাদের কাছে খবর আছে, সবশেষে খবর অনুযায়ী মাননীয় শিক্ষামন্ত্রী ওনার নিজের জীবন বাজি রেখে সন্ত্রাসীদের সাথে লড়াই করেছেন এবং ওনার ডান হাতের বাহুতে সরাসরি একটি গুলি লেগেছে। ওনাকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ আর্মি ফোর্সের কড়া পাহারায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো রাজশাহী জুড়ে এখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রশাসন। টিভির লাইভ নিউজ দেখে আলভি হাঁ করে টিভির দিকে তাকিয়ে রইল, আর সোফায় বসা শারীম এক চিলতে বেনয়ের হাসি হাসলো। ওর এই নাটক যে কতটা সফল হবে তা নিজেও ভাবেনি। শারীম আপেল খাওয়া শেষ করে ফোনটা টেবিলের উপর রাখলো। ওর চেহারা এখন গম্ভীর এবং দূরদর্শী শিকারীর
চাতুর্য ফুটে উঠেছে। ও খুব ভালো করে জানে এই নিউজের পর ঢাকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কী ধরনের সুনামি বয়ে যাচ্ছে। ওর বাবা আরশিয়ান মৃধা নিশ্চয়ই এতক্ষণে ওনার একমাত্র ছেলের ওপর এই হামলার খবর শুনে নিজের চেয়ারে স্থির হয়ে থাকতে পারবে না। শারিম হঠাৎ করেই বেড থেকে পা দুটো নিচে নামিয়ে বসলো। ও আলভির দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর এবং হুকুমের সুরে উত্তর দিল, আলভি, এখনই হাসপাতালের বাইরে গিয়ে দেখো ওই স্বরাষ্ট্রমন্ত্রী আমার বাড়ি নিতে এসেছে কিনা। এতক্ষণ পড়ছিলাম ইশকে তেফানিয়ার। লেখনীতে রয়েছেন মেহজাবিন নাদিয়া। পর্ব 5।